অসুস্থ শিশুর মৃত্যুকে ঘিরে মথুরাপুর ব্লক হাসপাতালে উত্তেজনা। হাসপাতালের ভেতরে ঢুকে চিকিৎসককে দীর্ঘক্ষণ ধরে হেনস্থার অভিযোগ। সিসি ক্যামেরা ধরা পড়েছে সেই ছবি। ওই চিকিৎসককে মারধরের অভিযোগ রোগীর আত্মীয় স্বজনদের বিরুদ্ধে। চিকিৎসায় গাফিলতি হয়েছে বলে রোগীর আত্মীয় স্বজনরা নিগ্রহ চালায় বলে অভিযোগ করেছেন চিকিৎসকরা। প্রতিবাদে প্রায় 3 ঘন্টার বেশি সময় ধরে রোগী দেখা বন্ধ করে দিয়েছিলেন হাসপাতালের চিকিৎসকরা। সেই নিগ্রহের মুহূর্তের ছবি সিসি ক্যামেরা ধরা পড়েছে। অসুস্থ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি হাসপাতালের মধ্যে। মথুরা ব্লক হাসপাতালের ঘটনা, যেখানে চিকিৎসককে নিগ্রহ করেছে অসুস্থ শিশুর মৃত্যু হওয়ার পর তার পরিবারের সদস্যরা। এক অসুস্থ শিশুকে মথুরা ব্লক হাসপাতালে আনা হয়েছিল, সেখান থেকে চিকিৎসক আশঙ্কাজনক থাকায় তাকে অন্য জায়গায় রেফার করেছিলেন, কিন্তু তাকে সেখানেই চিকিৎসা করতে জোর করে বলে চিকিৎসকদের দাবি। এর কিছুক্ষণ পর সেই শিশুটির মৃত্যু হয়। তারপর সেই চিকিৎসকের উপরে চড়াও হয় সেই অসুস্থ মৃত শিশুটির পরিবারের সদস্যরা। গৌতম মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। গৌতম, প্রথমে এটা জানতে চাইবো ঠিক কি ঘটেছিল, আর দ্বিতীয়ত এই ঘটনায় তো তাহলে হাসপাতালের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠে গেল। হ্যাঁ, একদম। দেখো সৌমেন, এই ঘটনাটি মথুরাপুর থানার ভোরাদারের বাসিন্দা একটা বছর খানেকের শিশু। সংকটজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছিল মথুরাপুর ব্লক হাসপাতালে। আর ভোর 5টা থেকে 5:30টার মধ্যে তাকে ভর্তি করা হয় এবং তাকে ভর্তি করার সময় তার সংকটজনক ছিল অবস্থা। সেটা চিকিৎসক সেই সময় যিনি চিকিৎসক ছিলেন, এমার্জেন্সিতে যিনি অন ডিউটি চিকিৎসক ছিলেন সৌরভ হালদার, তিনি সেটা জানিয়েছিলেন পরিবারকে এবং তিনি বলেছিলেন যে এই শিশুর অবস্থা সংকটজনক, তাকে রেফার করা হলো মেডিকেল কলেজে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। কিন্তু পরিবারের লোকজন তারা সেটা তখন চাননি, যে তারা চেয়েছিলেন যেখানেই চিকিৎসা হোক, এবং চিকিৎসা শুরুও করেন চিকিৎসক সৌরভ হালদার, যেটা জানাচ্ছে। হ্যাঁ, এবং সেই চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই শিশুর মৃত্যু হয়। এবং তারপরে উত্তেজিত পরিবারের সদস্যরা এই চিকিৎসকের উপরে নিগ্রহ চালায়। ধন্যবাদ। আমার যে দিদি স্টাফ ছিল, ওনারা এসেছিলেন, ওনাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছিল। আমাকে বাঁচাতে যারা যেসব পেশেন্ট ভর্তি আছেন, ওনাদের যারা অ্যাটেন্ডেন্ট আছেন, ওনারা আমাকে বাঁচাতে এসেছিলেন। অনেক মহিলা ছিল, দেখতে পাবেন, তারাও মার খেয়েছে। অনেক কোলে বাচ্চা ছিল, তাকেও ধরে ফেলে মেরেছে আর কি। এরকম একটা কন্ডিশন, কার্যত তাণ্ডব চালিয়েছে। চেয়ার টেবিল তো উল্টে দিয়েছিল। আমাকে তো জামা টামা ছিঁড়েছে, গলার হাত ছিঁড়ে নিয়ে চলে যেতে, চশমাটা ভাঙার চেষ্টা করেছে। কতটা আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত। এবং অন ডিউটি থাকা অবস্থাতে এইরকম অবস্থা হয়, মানে সিকিউরিটি কোনো ব্যবস্থা নেই। নিজেদের সিকিউরিটি না থাকলে পেশেন্টের ট্রিটমেন্ট কীভাবে করবো? পেশেন্টকে যদি আমি ভালোভাবে বোঝালাম, তারপরে শুনেও যদি এরকম জিনিসগুলো করে, তাহলে তো আমাকে ট্রিটমেন্ট করে কোনো লাভ নেই, আর তাদেরকে বুঝেও কোনো লাভ নেই। এনুমারেশন পর্ব শেষের পরেও বিএলওদের জন্য নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। বিএলওদের জন্য নতুন একটি অপশন জারি করেছে নির্বাচন কমিশন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন। আবির, কি কারণে নতুন এই অপশন? দেখো, নতুন একটি অপশন কিন্তু জারি করা হয়েছে বিএলওদের জন্য, এবং যেটা জানা যাচ্ছে যে সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন, এই যে 11তম যে অপশনটা জারি করা হয়েছে, এটা থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে নিজেদের সিস্টেমে ইলেকশন কমিশন তারা জানতে পারছেন যে একই ছবি ব্যবহার করা হয়েছে এরকম সংখ্যাও রয়েছে, যেখানে একাধিক ভোটারের ক্ষেত্রে। তো সেই বিষয়টা নিশ্চিত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, নয়তো স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা কিন্তু সমস্যা বা যাবে না। এবং সেই জন্য বিএলওদের ঠিক গতকাল আমরা জানি যে ইনভিটেশন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট ছিল, কিন্তু তারপরেও অ্যাপে তারা আরো একটি অপশন যুক্ত করেছেন। এখন এটা নিয়ে একটা কিন্তু বলা যায় যে সমস্যার সম্মুখীন হয়েছেন বিএলওরাও, তার কারণ তাদের শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পরে আবারও নতুন করে একটা টাস্ক, এবং সেইটা তারা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা যেমন একটা বিষয়, তার সঙ্গে সঙ্গে এটাও একটা বিষয়। তাহলে এরকমও অনেক ভোটারদের ক্ষেত্রে এরকম হতে পারে যাদের ছবি বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, অথচ ভোটার নাম রয়েছে অন্য। সেই বিষয়টা নিশ্চিত করার দায়িত্ব বর্তালো বিএলওদের উপরে, এবং সেটাকে পরীক্ষা করে সেই তথ্য কিন্তু দিতে হবে অ্যাপের মাধ্যমে, নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে বিএলওকে, এমনটাই জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপের পর্ব গতকালই শেষ হয়েছে। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। খসড়া তালিকায় যাদের নাম থাকবে না তাদের ডাকা হবে হিয়ারিংয়ে। পশ্চিমবঙ্গে বাদের খাতায় রয়েছে 58 লক্ষেরও বেশি নাম। এসআইআরে বাদের খাতায় 58,08,232 জনের নাম রয়েছে। গতকাল বিকেল 4টে পর্যন্ত বাদের খাতায় নাম ছিল 58,04,232 জন। গতকাল বিকেল 4টে পর্যন্ত চিহ্নিত 24,18,699 জন মৃত ভোটার। খোঁজ মিলছে না 12,01,462 জন ভোটারের। পশ্চিমবঙ্গে স্থানান্তরিত ভোটার 19,93,087 জন।
পশ্চিমবঙ্গে 7,66,35,591টি এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। এ রাজ্যে 7,66,08,095টি ফর্মের ডিজিটাইজেশন শেষ হয়েছে। রাজ্যে 99.96% ডিজিটাইজেশন কাজ শেষ হয়েছে বলে পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন। সিইও দপ্তরে গিয়েছিলেন মতুয়াদের নিয়ে সুজন চক্রবর্তী, বেরিয়ে এসে কি বলছেন শুনবো। সরকারকে, রাজ্য সরকারকে উনি পারলে দরখাস্তটা করুন যে দেখুন আমি রাজ্যপাল, আমি মুখ্যমন্ত্রীর অনুগত, আমি মুখ্যমন্ত্রীর হাতে হাত খড়ি নিয়েই রাজ্য চালানো শুরু করেছি, ফলে আমার কথা দয়া করে মুখ্যমন্ত্রী মেনে নিন। কিন্তু ওরা কথা মুখ্যমন্ত্রী মানবেন না। আরেকটা প্রশ্ন আছে যে আজকে থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 12ই ডিসেম্বর থেকে এসআইআর এর নথি দিয়ে সহযোগিতার জন্য মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করা হবে। আজকে কোথাও সেরকম ক্যাম্প নজরে যেমন মুখ্যমন্ত্রীর কথা আজকাল কেউ মানছে না। মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রী নিজেও মানছেন না, বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হবে না। ওনার কথা উনি নিজেই মানছেন না, উনি নিজেই এসআইআর এর ফর্ম নিয়েছেন। এই সহ পরপর যদি আপনি যে কোনোটা দেখেন, মুখ্যমন্ত্রী যা যা বলেন কার্যত ওর দলের লোকেরাও মানে না, ওর দলের মন্ত্রীরাও মানে না, এবং তারপর যে যাকে উনি দল থেকে এক্সপেল করেন তাকে আবার কদিন পরে দলে নিয়ে নেন, এসব সবাই আমরা জানি। ফলে মুখ্যমন্ত্রী বলেছিলেন মে আই হেল্প ইউ। লোকে বলেছে তুমি তো হেল্প কিছু করবে না, তুমি ধ্বংস করবে, তোমার হেল্প নেব না। মানুষও আগ্রহী না, আর ওরাও কোনো মে আই হেল্প ইউর ক্যাম্প চালু করেননি। তবে এই তড়িঘড়ি একটা লোক দেখানো কিছু হয়তো করবে, তাহলে মাঠে মারা যাবে। তো আর মহিলাদের তো টার্গেট করে ওরা তৃণমূল কংগ্রেস প্রচুর দীর্ঘমেয়াদী কর্মসূচি নিচ্ছে, আপনারা কি বলবেন? মহিলাদের টার্গেট করে কর্মসূচি মানেটা কি? মানুষকে টার্গেট করে কর্মসূচি নিতে হয়। আর মহিলাদের টার্গেট করে তৃণমূল বা রাজ্য সরকার কোনো কর্মসূচি নিয়েছে, কথাটা ভুল। মহিলাদের টার্গেট করে দুটো টাকা দিতে পারে, ওটা কিন্তু মহিলাদের জন্য কর্মসূচি নয়। মহিলাদের জন্য মূল কর্মসূচি হচ্ছে সে চায় তার সন্তানের লেখাপড়া, সে চায় তার সন্তানের কাজ, সে চায় তার এবং তার মেয়ের নিরাপত্তা, সে চায় বাংলায় সুস্থিতি। বাংলার মহিলারা যা চান বাংলার মেয়ে তা করতে দেবেন না। আপনি বলেন, আসেন। আমি বলছি আসেন, আমি বলছি মতুয়া সমাজের প্রতিনিধিদের নিয়ে আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছিলাম। সুকৃতি রঞ্জন বিশ্বাস, ডক্টর সঞ্চয় সরকার, পরিমল মিস্ত্রি সহ মতুয়া সমাজের গোসাই অংশের মানুষ, তারা সবাই ছিলেন এবং দীর্ঘক্ষণ কথা হয়েছে। আমরা একটা বোঝাতে চেষ্টা করেছি বা বলতে চেষ্টা করেছি যে মতুয়া সমাজের মানুষ তারা ঘোষিতভাবেই মতুয়া ধর্মের অনুসারী অথবা বৃহত্তরভাবে হিন্দু ধর্মের অংশীদার, কিন্তু তারা গরিব, তারা দলিত, তারা পরে এসেছেন বাংলাদেশ থেকে, দারিদ্র্যের কারণে পরে এসেছেন। আগে যারা এসেছেন তারা ভোটার, পরে যারা এসেছেন তাদের ভোটার নিয়ে প্রশ্ন তোলা হবে, এটা হতে পারে না। গতকালই এসআইআর এর যে এনুমারেশন পর্ব পশ্চিমবঙ্গে সেটা শেষ হয়েছে। বিএলওরা তারা ডিজিটাইজেশনের কাজও শেষ করেছেন, কিন্তু আসানসোলের সালানপুরে বিক্ষোভ দেখিয়েছেন বিএলওরা। তার কারণ কাজ শেষ হয়ে যাওয়ার পরও অতিরিক্ত চাপ দেওয়া হচ্ছে এই অভিযোগ তুলে। কারণ ডিজিটাইজেশনের পরেও দেখা যাচ্ছে ফর্মের নথিপত্র যাচাইয়ের জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখায় বিএলওরা, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল বিএলওরা। কাজ শেষের পর কেন নতুন কাজ, সেই প্রতিবাদেই বিক্ষোভ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।